ওয়েলকাম টু মাই ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লাস। স্নেহের ছাত্রছাত্রীরা, আগে তোমরা এই চ্যাপ্টারে যেটা পড়েছিলে সেটা হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন টাইপস, অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই ধরনের কোষ বিভাজনগুলো সম্বন্ধে পড়েছিলে। এছাড়া তোমরা পড়েছিলে কোষ চক্র, কোষ বিভাজন, এইগুলো পড়েছিলে। এরপরে এই অধ্যায়েরই, মাধ্যমিকের অন্তর্গত এই অধ্যায়েরই একটা উপ অধ্যায় 2B-তে আছে জনন বা রিপ্রোডাকশন। এই জনন বা রিপ্রোডাকশনের চ্যাপ্টারটার মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো প্রথমেই, সেটা হচ্ছে জননের সংজ্ঞা বা হোয়াট ইজ রিপ্রোডাকশন। দেখো, জনন কাকে বলে বা জনন বলতে কি বোঝো, এইটার সংজ্ঞাটাকে যদি রূপায়িত করতে হয় তাহলে আমরা কি বলবো না, এটা হচ্ছে এমন একটা জৈবনিক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস। যে বায়োলজিক্যাল প্রসেসটার মধ্যে কোনো একটা জনিত্রী জীব বা মাতৃ বা জনিত্রী জীব তার হুবহু একই আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ নিজ সত্তা বিশিষ্ট নতুন অপত্য জীব সৃষ্টি করছে এবং বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখছে। আমরা এটা বলতেই পারি যে মেনটেনিং দ্য এক্সিস্টেন্স ক্যাপাসিটি এবং মেনটেনিং দ্য হেরিডিটারি প্রসেস। তার মানে আমরা এখানে উল্লেখ করব যে জনন বা রিপ্রোডাকশন হচ্ছে এমন একটা বায়োলজিক্যাল ফেনোমেনা বা জৈবনিক প্রক্রিয়া, যে জৈবনিক প্রক্রিয়ায় নিজ সত্তা বিশিষ্ট হুবহু মাতৃ বা জনিত্রী জীবের নিজ সত্তা বিশিষ্ট একই আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে। দেখো, ওপরে আমি লিখে রেখেছি যে জৈবনিক প্রক্রিয়া নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট সম্পন্ন অপত্য সৃষ্টি করে। এটা কি বলা হয়? জনন। অর্থাৎ যে জৈবনিক প্রক্রিয়ায় জনিত্রী জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সেই সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নিজের বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকেই বলা হয় জনন, অর্থাৎ বা জনন প্রক্রিয়া। ইংলিশ হচ্ছে দ্য প্রসেস বাই which a fully developed organism produce a new individual of its own or of its kind. It is known as reproduction. তাহলে আমরা যদি জননটাকে যদি ডিফাইন করি বা রিপ্রোডাকশনকে ডিফাইন করি, তাহলে আমরা অদ্ভুতভাবে একটা শব্দ পেয়ে যাব। কি শব্দ পাবো? দেখো, রিপ্রোডাকশন মানে রি প্লাস প্রোডাকশন। আমরা লক্ষ্য করব যে কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য একই প্রসিডিওর সবসময় মেনটেন করা হয়। প্যাকেজিং বলো, মার্কেটিং বলো, একই প্রসিডিওর, প্যাকেজিংয়ের সময় বলো, জিনিসটাকে তৈরি করার সময় এক প্রসিডিওর মেনটেন করা হচ্ছে। রি মানে অগেন, প্রোডাকশন মানে উৎপন্ন করা হচ্ছে। এটাও একটা সেই মেশিনারি প্রসেসের মতোই বায়োলজিক্যাল প্রসেস, যেখানে একই প্রক্রিয়া, নির্দিষ্ট জীবের ক্ষেত্রে একই প্রক্রিয়ায় ওই প্রসেসটার মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি করা সম্ভব হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি তাহলে জনন। যদি তোমাদের বলতে হয়, আমি যেভাবে সংজ্ঞাটাকে বললাম তোমাদের বইতেও ওইভাবে দেওয়া আছে, তোমরা ওইভাবেই বলবে। অর্থাৎ যে জৈবনিক প্রক্রিয়ায় জনিত্রী জীব তার নিজ সত্তা বিশিষ্ট, নিজ আকৃতি বিশিষ্ট নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা অপত্য সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তার বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে ও অস্তিত্ব বজায় রাখে, সেই প্রক্রিয়াকেই বলা হয় জনন বা রিপ্রোডাকশন। এইবার চলে এসো এই জননের প্রয়োজনীয়তা। দেখো, এখানে আমি লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে নেসেসিটি বা ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে পরপর পয়েন্ট করে দেওয়া আছে। এই পয়েন্টগুলোকে মাধ্যমিকের খাতায় যখন লিখবে তখন সাব হেডিং করে লিখবে। দেখো, এখানে এমনভাবে পয়েন্টগুলোকে বুলেটিন করে সাজানো আছে যে একটার সাথে একটা রিলেটেড। যেমন প্রথমেই আছে হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। দেখো, একটা জীব কেন জনন করবে, বা একবারে লোয়ার গ্রুপ অফ অর্গানিজম থেকে একেবারে হায়ার গ্রুপ অফ অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান বিংস, সেক্ষেত্রে কেন জনন সম্পন্ন করবে, এই যে রিপ্রোডাকশন করার মেন উদ্দেশ্যটা কি? প্রকৃতপক্ষে প্রত্যেকটি জীবই জনন করতে চায় এবং জনন করে নিজের অস্তিত্বকে বজায় রাখতে চায়। আসলে অস্তিত্বকে বজায় রাখতে চাওয়া মানে নিজের যে জেনেটিক কপি, সেই জেনেটিক কপিটাকে পরিবেশের মধ্যে ছেড়ে যাওয়া। অর্থাৎ অদূর ভবিষ্যতে বা পরবর্তীকালে সেই জনিত্রী জীব যখন অবলুপ্ত হয়ে যাবে, তার জেনেটিক কপি অর্থাৎ তার অপত্য তার বংশগতির ধারাকে সম্পূর্ণভাবে বজায় রেখে যাবে। অর্থাৎ মেনটেনিং দ্য এক্সিস্টেন্স ক্যাপাসিটি আমরা বলতে পারি এক্ষেত্রে, আর মেনটেনিং দ্য এক্সিস্টেন্স অফ লাইফ বলতে পারি।
এবং এই যে সংখ্যাধিক্য ঘটছে, যত সংখ্যাধিক্য ঘটবে তত এই ধ্যান বা ধারণাটা আরও রিজিট হবে যে সেই জীবটা অচিরেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে না। আমরা জানি বহু জীব আমাদের চারিপাশে আছে বা ছিল, যারা এখন প্রায় অবলুপ্ত প্রায়, অর্থাৎ অদূর ভবিষ্যতে তারা হয়তো অবলুপ্ত হয়ে যাবে। বেশ কিছু স্তন্যপায়ী বলো, বেশ কিছু পাখি বলো, বার্ডস বা অ্যাবিস বা ধরো ম্যামলস, সেগুলো কী হয়েছে, এক্সটিংক্ট হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। অর্থাৎ আমাদের যে বায়োডাইভার্সিটি কান্ট্রি, সেখান থেকে সেই জীবগুলি অবলুপ্ত হয়ে গেছে। তাহলে এই জীবগুলিকে কী করতে হবে, এই জীবগুলিকে অস্তিত্ব বজায় রাখতে হবে। তাদের বাঁচাতে গেলে তাদের সংরক্ষণ করতে হবে। এবং কেন সংরক্ষণ করতে হবে, ঠিক দেখো, অস্তিত্ব বজায় রাখার পরেই আছে পৃথিবীতে জীবের ভারসাম্য রক্ষা। পৃথিবীতে জীবের ভারসাম্য রক্ষা মানে কি, দেখো, যদি আমরা প্রে অ্যান্ড প্রিডেটর রিলেশনশিপ ধরেও কাজ করি, অর্থাৎ খাদ্য এবং খাদকের সম্পর্ক, যেটা একজন খাদ্য আর একজন হচ্ছে খাদক, খাদক সর্বদা খাদ্যকে আহরণ করবে বা খাবে, তাহলে আমরা বলতে পারি এই যে পৃথিবীতে জীবের ভারসাম্য রক্ষা, যদি ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতান্ত্রিক ভারসাম্যটা যদি বজায় না থাকে, তাহলে কিন্তু পৃথিবীতে সমগ্রভাবে ভারসাম্যটা, জীবের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হবে। সুতরাং শুধু যে অস্তিত্ব বজায় রাখা বা মেনটেনিং দ্য এক্সিস্টেন্স অফ লাইফ এটাই নয়, তার সাথে সাথে ইকোলজিক্যাল ব্যালেন্স এটাকেও কিন্তু প্রমোট করতে হবে। এইবার এই যে ধরো যৌন জনন, দেখো পরের পয়েন্টটা লেখা আছে যৌন জনন। জননের টাইপ বা মোড অফ রিপ্রোডাকশন কিন্তু অনেক ধরনের হয়, যেমন হয় যৌন জনন হয়, অঙ্গজ জনন হয় এবং অযৌন জনন হয়। দেখো এখানে সেগুলো লেখাও আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের মধ্যে আমরা দেখব যে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশনটা অনেক বেশি দেখা যায়। কেন দেখা যায় বা অনেক বেশি দেখা যায় বলতে, এটার মাধ্যমেই একমাত্র ভেদ বা ভ্যারিয়েশনটা সম্ভব। কারণ হচ্ছে আমরা আগের চ্যাপ্টারও পড়েছি যে কোষ বিভাজনের ক্ষেত্রে যে মিওসিস কোষ বিভাজন হচ্ছে দুটো টাইপের হয়, একটা হচ্ছে মিওসিস 1 এবং আরেকটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1টা বেসিক্যালি হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন, আর মিওসিস 2টা হচ্ছে সমবিভাজন। মিওসিস 1-এর ক্ষেত্রে প্রোফেজ 1-এর আন্ডারে ওই লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস যে স্টেজগুলো আছে, তার মধ্যে প্যাকাইটিন যে স্টেজটা আছে, সেই প্যাকাইটিন স্টেজের মধ্যে কি আছে না ক্রসিং ওভার, অর্থাৎ প্যাকাইটিন উপদশা আমরা দেখতে পারবো জেনেটিক রিকম্বিনেশন হয়। অর্থাৎ কোনো একটা, দেখো যৌন জননের ক্ষেত্রে মিনিমাম দুটি জনিত্রী জীবের একান্তভাবে প্রয়োজন, অর্থাৎ দুটো প্যারেন্টাল অর্গানিজমের একান্তভাবে দরকার, যেটা অযৌন জনন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা আমরা বলতে পারি এই অঙ্গজ জননের ক্ষেত্রে একেবারেই প্রয়োজন না। অঙ্গজ জননের ক্ষেত্রে বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে তো কোনো একটা জনিত্রী জীবের একটি নির্দিষ্ট অংশ জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যের সৃষ্টি করছে। এবং যেমন ধরো জবা গাছের শাখা কলম বা কাটিং করলে সেখান থেকে কি হচ্ছে না, সেটা মাটিতে রোপণ করলে উপযুক্ত জল, খনিজ লবণ প্রোভাইড করলে আপনা হতে সেখান থেকে আবার গাছটা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ জনিত্রীদের অংশবিশেষ থেকে নতুন করে অপত্যের সৃষ্টি হচ্ছে। অযৌন জননের ক্ষেত্রে কি হচ্ছে, রেণুর মাধ্যমে হচ্ছে, অর্থাৎ স্পোরিউলেশনের মাধ্যমে। আমরা জানি এরকম অনেক ছত্রাক আছে, রাইজোপাস বলো, মিউকর বলো, পেনিসিলিয়াম নোটাটাম বলো, পেনিসিলিন যার থেকে তৈরি হয়, এদের মধ্যে কি আছে না অযৌন রেণু আছে, অর্থাৎ স্পোরিউলেশন হয়। এমনকি কিছু শৈবাল আছে, যেমন আমরা দেখবো স্পাইরোগাইডা, খণ্ডীভবন প্রক্রিয়ায় বংশবিস্তার করে বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশবিস্তার করে। এই যে বিভিন্ন উদ্ভিদকুলগুলো, সেই উদ্ভিদকুলগুলো অযৌন জননের মাধ্যমে অর্থাৎ রেণুর মাধ্যমে বংশবিস্তার করছে। এদের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশনটা অতটা ডেভেলপ করছে না। ওয়্যারঅ্যাজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা আমরা জানি যে মিওসিস কোষ বিভাজন ছাড়া কখনোই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়া সম্ভব নয়। মিওসিস কোষ বিভাজন হলে তবেই এই প্রকার যৌন জনন সম্ভব। আর মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশার মাধ্যমে আমরা দেখতে পাবো কি না ক্রসিং ওভার হবে, অর্থাৎ একটা ক্রোমোসোম আর একটা ক্রোমোসোমের সাথে ক্রসড ওভার হবে এবং জেনেটিক রিকম্বিনেশন হবে বা জেনেটিক কাপলিং হবে। তাতে কি হবে, নিউ ভ্যারিয়েশনস উইল বি ইভলভড। তাহলে দেখো ঠিক তারপরেই আছে কি প্রকরণ বা ভেদ, অর্থাৎ অ্যাকর্ডিং টু ডারউইনিজম আমরা জানবো যে ডারউইনের মতানুসারে পৃথিবীতে কোনো জীবকেই হুবহু এক দেখতে হতে পারে না। কেন দেখতে হতে পারে না হুবহু এক? তার কারণ হচ্ছে যে এই ওই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ব্যাপার, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে বেস পেয়ারিং বা জেনেটিক কনস্টিটুয়েন্টস সবার ক্ষেত্রে আলাদা। ফিনোটিপিক্যালি হয়তো দেখতে এক হতে পারে, কিন্তু জেনেটিক্যালি মাস্ট বি ডিফার ফ্রম ইচ আদার, অর্থাৎ জিনগতভাবে তার প্রকরণ দেখা যাবে। আর এই প্রকরণ বা ভেদ আছে বলেই কিন্তু পরিবেশের মধ্যে নতুন বৈশিষ্ট্য সঞ্চারণের সম্ভাবনা থাকছে।
অর্থাৎ নিউ স্পিসিস উইল বি ইভলভ থ্রু দিস প্রসেস। এইবার দেখো এই যে প্রকরণ বা ভেদ হলো বা নতুন জীবের সৃষ্টি হলো, এখান থেকে আমরা দেখতে পারবো যে অভিযোজন। অভিযোজন ব্যাপারটা কি? অ্যাডাপ্টেশন। অর্থাৎ একটা জীব সে কি করছে না নিজ পরিবেশে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কি অ্যাসপেক্টে মানাচ্ছে? হতে পারে সেটা বিহেভিয়ারাল বা আচরণগত, হতে পারে সেটা মরফোলজিক্যাল বা অঙ্গসংস্থানিকগত, হতে পারে সেটা ফিজিওলজিক্যাল বা শারীরস্থানিকগত, এবং সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্টে তো অবশ্যই। সুতরাং আমাদের সবাইকেই, আমাদের সমস্ত জীবকুলকেই পরিবেশে থাকতে গেলে কী করতে হয়? মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা তখনই আসবে যখন সেই জীবটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিজেকে এভলিউশনারি আরও ডেভেলপ করতে পারবে। সুতরাং সেই প্রসঙ্গে আমরা চলে আসবো আবার অভিব্যক্তিতে, অর্থাৎ বিবর্তন। অভিব্যক্তি বা বিবর্তনের ব্যাপারটা কি? এটা হচ্ছে সরল উদ্বংশজীব থেকে জটিল উদ্বংশজীবের সৃষ্টি, অর্থাৎ সিম্পলার ফর্ম থেকে আরও কমপ্লেক্স ফর্মে যাচ্ছে। এবং এই সরল জীব থেকে যে জটিল জীব সৃষ্টি হচ্ছে এটা কিন্তু হুট করে হয় না বা চট করে হচ্ছে না, এটা হচ্ছে স্লোলি বা গ্র্যাজুয়ালি হচ্ছে, কিন্তু ইট মাস্ট বি কন্টিনিউয়াস প্রসেস। এটা কন্টিনিউয়াসলি ঘটবে, আস্তে আস্তে চেঞ্জগুলো মাইনর লেভেলে চেঞ্জ হচ্ছে। ধরো প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সুতরাং বেস পেয়ারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই এতটা সূক্ষ্ম লেভেলে চেঞ্জ হয়, এবং সূক্ষ্ম লেভেলে চেঞ্জ হয়ে কী হয়? আস্তে আস্তে সরল উদ্বংশজীব থেকে জটিল উদ্বংশজীব বা আরও উন্নত থেকে উন্নততর এবং উন্নততর থেকে উন্নততম জীবের সৃষ্টি সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, অস্তিত্ব বজায় রাখা, মেনটেনিং দ্য এক্সিস্টেন্স অফ লাইফ, পৃথিবীতে জীবের ভারসাম্য যেটা বললাম, ইকোলজিক্যাল ব্যালেন্স, সেক্সুয়াল রিপ্রোডাকশন, প্রপাগেশন থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন, বলে সেখানে ভ্যারিয়েশন দেখা যাবে, আর ভ্যারিয়েশন দেখা যাবে মানে সেখানে নতুন স্পিসিস ইভলভ করবে। তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে সেই জীবটা মানিয়ে নিতে পারবে। মানিয়ে নেওয়া মানে কি? আস্তে আস্তে এভলিউশনারি দিক থেকে, এভলিউশনারি স্ট্র্যাটেজির দিক থেকে সে অনেক বেশি উন্নত হয়ে উঠলো। অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমরা দেখতে পেলাম কি না নতুন করে জীবকুল আস্তে আস্তে নিজের প্রতিষ্ঠা লাভ করছে, এবং জননের মাধ্যমে সে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হচ্ছে। এটা একমাত্র সম্ভব থ্রু রিপ্রোডাকশন।